ইরান কিন্তু যদি বন্ধুত্ব পেতে চায় তাহলে কিন্তু অন্য কোনো দেশের যাতে ক্ষতি না হয় সেটা দেখতে হবে, এবং বনভোজ প্রণালী বন্ধও যদি করার চেষ্টা করে সেটাও আমেরিকান ফোর্স বা অন্যরা সেটাকেও কিন্তু ক্লিয়ার করার কথা ভাবতে পারে। তার ফলে ইরান কিন্তু আরও বিপর্যয়ের মধ্যে পড়বে। বনভোজ প্রণালী বন্ধ করে দিয়ে অন্য দেশের উপর যে একদিন দুদিন হয়তো প্রতীকী বা করতে পারে, ম্যাক্সিমাম এক সপ্তাহ করতে পারে, তার বেশি করলে তো কোনো দেশেই সেরকম তেল থাকবে না। এশিয়ার অনেকগুলো দেশ শুকিয়ে যাবে। কোনো মুসলিম দেশের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো না। সৌদি আরব, যেখানে দুটো পবিত্র ধর্মস্থান রয়েছে, তারা কিন্তু সুন্নি দেশ। পাকিস্তানের বালুচিরা বিদ্রোহ করছে এবং ইরানের সমর্থন নানানভাবে রয়েছে বলে অনেকে মনে করছে, এবং ইরানের সমর্থন আছে বলেই বালুচ বিদ্রোহরা এতটা দূর নিয়ে যেতে পেরেছে বলেও ধারণা। নমস্কার, ওঙ্কার বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী। আপনারা ইতিমধ্যে জানেন যে ইরান ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ চলছে তার মাঝখানে কিন্তু আমেরিকা একাধিকবার মন্তব্য করেছে, কিন্তু এই সরাসরি আক্রমণ করলো আমেরিকা। তার ফলে ইরান কিন্তু সরাসরি হুঁশিয়ারি দিচ্ছে, এবারে কিন্তু হরমুজ প্রণালী অবরুদ্ধ করার সিদ্ধান্ত নিচ্ছেন তারা। তাহলে এর ফলে এশিয়ার যে তেলের বাজার বা এশিয়ার যে তেলের সাপ্লাই, সেখানে কতটা প্রভাব পড়বে, বা আদৌ কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে এই পরিস্থিতি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। দাদা, কি মনে হচ্ছে তেলের বাজারে প্রভাব পড়তে পারে? হ্যাঁ, দেখুন, হরমুজ প্রণালী সেটা অনেকটাই ইরান নিয়ন্ত্রণ করে, এবং যে সমস্ত তেলের জাহাজ সবই হরমুজ প্রণালী দিয়ে অধিকাংশই যায়, প্রায় 80% জাহাজ সেখান দিয়ে যায়। তার ফলে এশিয়ার বিভিন্ন দেশ তারা কিন্তু ভীষণভাবে অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা, কেননা যাদের অয়েল কনজিউমিং কান্ট্রি, যাদের তেল কনজিউম করতে হয় অথচ তেল তৈরি করতে পারে না, তেল মাটির তলায় নেই, তাদেরকে যখন গালফ কান্ট্রিজগুলো থেকে আনতে হয় তখন ওই প্রণালীটাকে ব্যবহার করতে হয়। এখন ইন্ডিয়ার এই মুহূর্তে যে অবস্থা, আমরা ইরান থেকে এই মুহূর্তে তেল কিনি না, একটা নিষেধাজ্ঞা ছিল, সেটাকে অনুযায়ী আমরা কিনি না, এবং আমরা সৌদি আরব থেকে কিনি, এবং আমাদের বেশি তেল আসে আমরা গালফের অনেকগুলো দেশ থেকে কিনি, কুয়েত থেকে কিনি, কাতার থেকে কিনি। সবচেয়ে বেশি কিন্তু এই মুহূর্তে আসে সোভিয়েত ইউনিয়ন থেকে। সোভিয়েত ইউনিয়ন থেকে যে তেলটা আসে সেটা কিন্তু হরমুজ প্রণালী ব্যবহার করে না। ওরা সুয়েজ ক্যানেল ধরে, প্যাসিফিক ওশান ধরে ওরা আসে। তার ফলে ওই জাহাজ, ওদের ওই সোভিয়েত ইউনিয়ন থেকে যে জাহাজটা, সেটা খুব একটা অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা নেই। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। এই যে তার ফলে আমাদের ভারতবর্ষের তেল যে খুব একটা আটকে যাবে তা নয়। এছাড়া আমরা নাইজেরিয়া থেকেও, আফ্রিকান কয়েকটা দেশ থেকে কিনি। নাইজেরিয়াতে প্রচুর তেলের ডিপো আছে, সেখান থেকেও আমরা তেল কিনি। তার ফলে খুব একটা যে অসুবিধে হবে তা নয়, এবং আমাদের তেল কোম্পানিগুলো প্রত্যেকেই প্রায় কয়েক সপ্তাহ ধরে তার রিজার্ভ আছে, যাতে করে সে আমাদের দৈনন্দিন প্রয়োজনটাই মেটাতে পারে। এখন প্রায় হিউজ যে তেল দরকার লাগে, অত রিজার্ভ তো রাখা যায় না। চীন, আমি শুনেছি যে তাদের অনেক বড় রিজার্ভ আছে, বেশ কয়েক সপ্তাহ চলতে পারে। কিন্তু এখন যে হরমুজ প্রণালী যে বন্ধ হওয়ার হুমকি দিচ্ছে, এটা পার্লামেন্ট পাস করেছে, এরপরে সুপ্রিম সিকিউরিটি কাউন্সিলে যাবে। সেখানে কি আলোচনা হয়, কি হয় সেটা দেখার, কেননা এতে কিন্তু ইরানের যে বন্ধু চীন কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের 85% তেল বিদেশ থেকে আসে, ওদের কিন্তু প্রায় 50%-এর ওপর বিদেশ থেকে আসে। তার ফলে ওরাও কিন্তু চীনের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অনেকটাই আটকে যাবে তেল যদি না আসতে পারে। এবং চীন কিন্তু ইরানের খুব বন্ধু, এবং আমেরিকা তাই বলেছে ইরানের সঙ্গে কথা বলার জন্য চীনের কাছে বলেছে যে তোমরা কথা বলো যে হরমুজ প্রণালী যেন বন্ধ না করে। এখন এইসব কথা ভেবে, কেননা ইরান কিন্তু যদি বন্ধুত্ব পেতে চায় তাহলে কিন্তু অন্য কোনো দেশের যাতে ক্ষতি না হয় সেটা দেখতে হবে, এবং হরমুজ প্রণালী বন্ধও যদি করার চেষ্টা করে সেটাও আমেরিকান ফোর্স বা অন্যরা সেটাকেও কিন্তু ক্লিয়ার করার কথা ভাবতে পারে।
তার ফলে ইরান কিন্তু আরও বিপর্যয়ের মধ্যে পড়বে। আমরা যেটা দেখলাম যে ইরানের যে মিসাইলস ভান্ডারগুলো আছে সেইগুলোর উপরে কিন্তু অ্যাটাক শুরু হয়ে গেছে, ইসরায়েল শুরু করে দিয়েছে। এরপরে তেলের জায়গায় যদি উপেক্ষা না করে তেলের যে ইনস্টলেশন বা ডিপো আছে সেখানে ওরা ওরা কিন্তু অ্যাটাক করতে পারে, এইগুলো সবার সম্ভাবনা আছে। তার ফলে ইরানের যে ক্ষতিটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা। তাই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে অন্য দেশের উপর যে একদিন দুদিন হয়তো প্রতীকী বা করতে পারে, ম্যাক্সিমাম এক সপ্তাহ করতে পারে, তার বেশি করলে তো কোনো দেশেই সেরকম তেল থাকবে না, এশিয়ার অনেকগুলো দেশ শুকিয়ে যাবে। এবং তারা কিন্তু ইরানের তারা হয়তো অনেকে ইরান থেকে কেনে না, অন্য দেশ থেকে কেনে, তারা কিন্তু ইরানের ওপরে কিন্তু অনেকটাই তাদের কূটনৈতিক সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি আপনার সঙ্গে ইসরায়েলের সঙ্গে ঝগড়া, আপনি বা আমেরিকার সঙ্গে ঝগড়া, এমন কিছু করবেন না তো অন্য দেশের ক্ষতি হয় না। আন্তর্জাতিক সম্পর্ক যারা সামান্য বোঝার চেষ্টা করে তাদের কখনোই এ ধরনের কাজ, যে কাজে অন্য দেশের ক্ষতি হতে পারে, সে কাজটা করছে কেন? সেটা তো ভারতের ক্ষতি হবে। ভারত কি দোষ করেছে? ভারত তো ইরানের একদম খুব ভালো বন্ধু। আমাদের কি করার আছে বলো? আমরা তো সেখানে তোমাদের সাথে থেকে যুদ্ধ করতে পারি, কিন্তু তোমরা যদি ওই প্রণালী আটকে দাও, আমাদের তেল আটকে যাবে, আমাদের আর্থিক অগ্রগতি আটকে যাবে, তেলের দাম বেড়ে গেলে হু হু করে সব জিনিসের দাম বাড়বে, দেশে একটা মুদ্রাস্ফীতি হবে, সাথে দেশের আর্থিক বিকাশ নানানভাবে আটকে যাবে। সেইটাকে তোমার কোনো অধিকার নেই সেই জায়গায় নিয়ে যাওয়ার। সুতরাং ইরান মনে হয় না যে পার্লামেন্টের হয়তো আবেগের বশে তো হয় দেশে আক্রমণ করলো, আমি করবো, যারা সাংসদ আছেন তারা হয়তো সেভাবেই কথাবার্তা বলেছেন, কিন্তু সুপ্রিম যে সিকিউরিটি কাউন্সিল আছে তার দায়িত্ব অনেক বড়, তারা নিশ্চয়ই এগুলো বিচার করতে হবে, যে তারা বিচার করে দেখবেন। তা সত্ত্বেও যদি করে বোঝা যাবে যে এখন একটা হঠকারী সিদ্ধান্ত হচ্ছে, সেটা কিন্তু অন্য দেশের বিপদ হয়তো হবে, কিন্তু ইরানের কিন্তু বিপদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে আমেরিকা যে কি করবে, কি করতে পারে আমাদের, বা ইসরায়েলও যে কি ধরনের ইন্টারভেনশন নিতে পারে, সেটা আমাদের বুঝতে অসুবিধে নেই। তবে আমরা কাতার থেকেও কিন্তু কাতার থেকেও আমরা ন্যাচারাল গ্যাস কিনি, এবং কাতার ওই হরমুজ প্রণালী ব্যবহার করে না। স্বাভাবিকভাবেই কাতার থেকে আমরা হয়তো তেল কেনার কথা ভাবতে পারি। এখন অনেক দেশই তেল বিক্রি করে, এবং যেভাবে যে রেটটা আমরা রাশিয়ার কাছ থেকে পাই, রাশিয়ার আমরা পাশে ছিলাম, রাশিয়া হয়তো তেলের দাম বাড়লে ওরাও বাড়াবে, কেননা এটা তো মৌকা না। যখন রাশিয়া এটাও চাইছে যে যুদ্ধ হয়ে ওদের এই সুবিধা যে তেলের দাম বাড়বে, এবং তেলের দাম যদি বাড়ে রাশিয়া যে যুদ্ধের খরচ অনেকটা মেটাতে পারবে। রাশিয়া তো চাইছে তেলের দাম বাড়ানো, এবং ভারতকে কোন দাম দিতে হবে সেটা তো, যে প্রাইসটা নিচ্ছে সেটা তো আন্তর্জাতিক দরের থেকে অনেকটাই কম। যার ফলে আমরা যেটা দেখলাম যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধে পৃথিবীর অনেক দেশ থমকে গেছে তাদের আর্থিক কাজ কারবার, কিন্তু আমাদের সেরকমভাবে অসুবিধা হয়নি, কেননা আমরা রাশিয়া থেকে যথেষ্ট তেল আমরা কিনতে পারছি। এখন কিছুদিন অসুবিধা হবে না, কিন্তু হরমুজ প্রণালী বেশ কিছুদিন বন্ধ হলে কিন্তু অসুবিধা হবে। তবে এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ এরকম ভাববার কোনো কারণ নেই, কেননা বিশ্বযুদ্ধ কখন হয়, যখন মানুষ মনে করছে, যে কোনো দেশ মনে করছে যে আমার স্বার্থ এমনভাবেই বিঘ্নিত যে যুদ্ধ ছাড়া আমার কোনো বিকল্প নেই। আর তৃতীয় বিশ্বযুদ্ধ সবাই জানে মানে আণবিক শক্তির ব্যবহার, মানে সারা পৃথিবীর শেষ। সুতরাং এই বোকামিটা কেউ করতে যাবে না। এখানে ইরানের স্বার্থ বিঘ্নিত হচ্ছে, বা উল্টো দিক থেকে ইসরায়েল ভাবছে ওর স্বার্থ বিঘ্নিত হচ্ছে, বা আমেরিকা ভাবছে আমেরিকার মধ্যপ্রাচ্যে তার স্বার্থ বিঘ্নিত হচ্ছে, অন্য দেশের স্বার্থ বিঘ্নিত খুব একটা তো হচ্ছে না। সুতরাং তারা হট করে বিশ্বযুদ্ধ একবার কোনো একটা যুদ্ধে অংশগ্রহণ করতে গেলে যে ধরনের খরচা হয়, আপনি যদি দেখুন ভারত পাকিস্তান এই যে অপারেশন সিন্দুর হলে তো খরচের হিসাব বেরোয়নি, কয়েক হাজার কোটি টাকার মিনিমাম খরচা হয়েছে, বেশ কয়েকটা বিমান ধ্বংস হয়েছে, আরও অনেক কিছু ধ্বংস, একটা মিসাইলের যা খরচ। সুতরাং ভাববার কোনো কারণ নেই যে যুদ্ধ বিনা পয়সায় হয়, এবং হট করে কোনো দেশ একটা বিশ্বযুদ্ধের মতন যে সমস্ত জায়গায় তাকে ইনভলভ হয়ে যাওয়া, চীন রাশিয়ার মতন দেশ যাকে তার 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 ফাইটার প্লেন, তার যুদ্ধজাহাজ সব কিছুকেই ব্যবহার করতে হবে সারা দুনিয়া জুড়ে, বিশাল তার খরচ, এবং যদি যুদ্ধের প্রস্তুতিতেই যে খরচা হবে, তাতে কিন্তু আর্থিক বিকাশ সব দেশেই থমকে যাবে। সুতরাং
ইরানের জন্য আমি যুদ্ধ করতে যাব, আমেরিকার পেছনে হ্যাঁ করব, সেটা ইরান করবে না। এবং চীনও জানে আমেরিকার সঙ্গে লড়তে গেলে বাজার দখল করতে হবে। ঠিক আছে, ওরা ট্যারিফ বসিয়ে আমেরিকার বাজার চীনের কাছে যায়নি। ও বুদ্ধিমান জাতি, ওরা ঠিক খোঁজ করবে কোথায় বাজার তৈরি করা যায়। ভারত ইসরায়েলের যেমন ভালো বন্ধু, ইরানেরও ভালো বন্ধু, ভারতের অবস্থানটা কি হবে? না, ওই জন্যই যেহেতু যেহেতু দুজনেই আমাদের বন্ধু, দেখুন আমরা তো কারোর পক্ষ নিতে পারি না, এবং দুজনের সঙ্গেই আমাদের ব্যবসা ভালো। আমরা ইরানের সঙ্গে নানান জিনিসপত্র কিনি। তেল আগে, কিন্তু এখন তো তেল আটকে গেছে, তারপরে নর্মাল হলে আমরা তেলও কিনতে পারবো। এবং আমাদের জিনিসপত্র কিছু যায় সেখানে, বেশ কিছু টাকার। এবং ইসরায়েল থেকে অস্ত্র থেকে শুরু করে প্রচুর আমরা জিনিস কিনি ইসরায়েল থেকে। আমরা ইসরায়েলকে তাই হট করে ফেলেও দিতে পারি না। এবং অপারেশন সিন্দুরের সময় একমাত্র দেশ যে সবসময় ভারতকে বলেছিল যে আমি তোমাদের পাশে আছি, এই ধরনের বার্তা আর কেউ দেয়নি। সুতরাং আমরা কৃতজ্ঞতার সঙ্গে তো নিশ্চয়ই ভারত সরকার সেটা স্মরণ করে। সুতরাং আমরা দুপক্ষকেই বলবো, ভাই শান্তি করো, যুদ্ধ করো না, শান্তি করো। ঠিক আছে, তোমাদের বক্তব্য রয়েছে, তোমরা দুজনেই যুদ্ধ করেছো, ঠিক আছে, বোঝা গেছে কার কি শক্তি আছে, ঠিক আছে, এবারে শান্তিতে এসো, কেননা দেশের মানুষ আর অশান্তি পছন্দ করে না। ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ হচ্ছে, এখানে কিন্তু পাকিস্তানের যে ব্যবহারটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, পাকিস্তান তো ইসরায়েলের চরম বিরুদ্ধে রয়েছে। সুতরাং পাকিস্তানের ভূমিকাটা একপেশে, সে ইরানের সঙ্গেই সম্পর্ক রাখতে চাইছে। কিন্তু ইরানের সঙ্গেও তার অনেক ধরনের সংঘাত আছে। ইরান হচ্ছে শিয়া কমিউনিটির দেশ, আবার পাকিস্তান মোটামুটিভাবে সুন্নি, তাদের সংখ্যা বেশি। সুতরাং এটা একটা ধর্মীয় আছে, বিভেদও রয়েছে। ইরানের সঙ্গে পাকিস্তানের একটা বড় বর্ডার আছে, এবং বালুচিস্তান যেটা নিয়ে আজকে পাকিস্তানের ভেতরে বিদ্রোহ হচ্ছে, বালুচিস্তানের একটা বড় অংশ ইরানের মধ্যেও আছে, বালুচিস্তানের আরেকটা অংশ আফগানিস্তানের মধ্যেও আছে। বালুচিস্তান একটা বিরাট জায়গা। পাকিস্তানের বালুচিরা বিদ্রোহ করছে, এবং ইরানের সমর্থন নানানভাবে রয়েছে বলে অনেকে মনে করছে। এবং ইরানের সমর্থন আছে বলেই বালুচ বিদ্রোহরা এতটা দূর নিয়ে যেতে পেরেছে বলেও ধারণা। এবং ভারতও ইরানকে হয়তো ভারতের সঙ্গে যেহেতু বালুচিস্তানের কোনো ডিরেক্ট যোগাযোগ নেই, আমাদের কোনো বর্ডার নেই। বাংলাদেশের সুবিধে ছিল আমাদের 2000 কিলোমিটার বর্ডার, আমরা সেই বর্ডার ব্যবহার করে বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিলাম। কিন্তু বালুচিস্তানের সেই সুযোগটা আমাদের নেই। তাই ইরানের সঙ্গে, ইরানের মাধ্যম দিয়ে, এবং আরেকটি দেশ আফগানিস্তান, তার মাধ্যম দিয়ে আমরা সেটা করতে পারি। সে ব্যবস্থা হয়তো ভারত সরকার করছে। কিন্তু পাকিস্তান তাই কিন্তু একদিকে তারা ইসরায়েলের বিরুদ্ধে, আবার ইরানেরও কিছু জিনিস তারা সমর্থন করে না। এবং ইরান এমনই একটা দেশ, আমরা অনেকেই ভাবছি সে মুসলিম দেশ, হ্যাঁ মুসলিম দেশ বটে, কিন্তু তার মধ্যেও কিন্তু কোনো মুসলিম দেশের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো না। এমনকি সৌদি আরব, যেখানে দুটো পবিত্র ধর্মস্থান রয়েছে, তারা কিন্তু সুন্নি দেশ, এবং এদের ফলে নানানভাবে অন্য দেশের সঙ্গে তার সংঘাত আছে। এবং এর ফলেই যে ইরান যেটা করতে বাধ্য হয়েছিল, যে তার কতগুলো অনুচর বলতে গেলে, যাকে বলা হয় যে প্রক্সি অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, এ পয়সা দিয়ে ইয়েমেনের সঙ্গে সৌদি আরবে দীর্ঘ লড়াই চলছে। হুতিদেরকে সে পয়সা দিয়ে, অস্ত্রশস্ত্র দিয়ে প্রশিক্ষিত করছে। তার সঙ্গে রয়েছে গাজার হামাসরা, লেবাননের হেজবুল্লাহরা, এবং এতকাল ছিল সিরিয়ার আসাদ সরকার। সেখানে সে আসাদের পতন ঘটেছে, আমরা সবাই জানি। তার ফলে যেটা ঘটছে, যে প্রক্সির মাধ্যম দিয়েই এই চারটি, যেহেতু সমগ্র মুসলিম দুনিয়া যদি ইরানকে সমর্থন করতো, তাহলে আর এই প্রক্সির প্রয়োজন ছিল না। তাদের কেউ সমর্থন করেনি। তার ফলেই এই প্রক্সি দিয়ে আমেরিকান ইন্টারেস্ট এবং ইসরায়েলি ইন্টারেস্টকে সে নানানভাবে ব্যাঘাত করার চেষ্টা করেছে এবং করে যাচ্ছে। এখন সবাই মোটামুটি হুতি ছাড়া সবাই অস্তাচলে গেছে। সুতরাং ইরান নিশ্চয়ই শিক্ষা নেবে কি হচ্ছে না হচ্ছে। এবং পাকিস্তান, যে প্রশ্নটা আপনি অরিজিনালি আমায় করলেন, যে পাকিস্তান যখন আমেরিকার আক্রমণের সে বিরোধিতা করেছে, মুসলিম কান্ট্রিগুলো অনেকেই সেটা করেছে বলে সেখানে সে সলিডারিটি দেখিয়েছে, সেটা আমরা দেখেছি। আবার পাকিস্তান আমরা দেখেছি যে ট্রাম্পের যাতে নোবেল প্রাইজ পাওয়া যায় তারও তদবির করার চেষ্টা করছে। পাকিস্তান এমনই একটা দেশ যে সব কাজেই তাকে কেউ ব্যবহার করা যায়, এবং তার কোনো আদর্শ বলে কিছু নেই। যেখানে তার সুবিধে মনে হবে সেখানেই সে নাক গলাবার চেষ্টা করে। হ্যাঁ, ইসরায়েল চাইছে যে কোনো মুসলিম কান্ট্রির হাতে পরমাণু বোমা না থাকবে।
সেটা গালফ দেশে। সেটা তো বিগিন থিওরি, ও দেশে একটা ম্যানোচেম বেগিন বলে ওদের ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বলছেন যে মধ্যপ্রাচ্যে আর কোনো দেশের হাতে যেন পরমাণু বোমা না থাকে। তাই যখনই ইরাক করতে গেছে সেটাকেও প্রথমে ইসরায়েল ধ্বংস করেছে, পরে আমেরিকা যত পুরোটা পারেনি, আমেরিকা গিয়ে সাদ্দাম হোসেনকে কী করেছে আমরা সবাই জানি। আপনি যদি দেখেন ইরানের সঙ্গে ইসরায়েলের ভালো সম্পর্ক ছিল। এই যে আয়াতুল্লাহ খামেইনি, যিনি প্রথমে বিদ্রোহের মাধ্যম দিয়ে 1979-এ যখন এলেন, পাহেলভি ডাইনেস্টি যেটা ছিল ইরানে, ইরানকে বলা হতো এশিয়ার ইউরোপ, এত তার মানে মডার্ন সিস্টেম সেখানে ছিল। ইরান দেখে অনেকে মনে করতো যেটা আমরা ইউরোপে এসে গেছি, এত তার স্বাধীনতা বা মানে সব কিছুই ছিল। সেই দেশটাকে একেবারে মৌলবাদী শাসনে নিয়ে গেছে আয়াতুল্লাহ খামেইনি। এখনও যিনি আছে তিনিও খামেনি আলী আলী আয়াতুল্লাহ আলী খামেইনি। তো এরা মৌলবাদ দিয়েই মাধ্যম দিয়ে দেশকে করতে চায়, এবং এদেরই মূল বক্তব্য ছিল যে পরমাণু যদি বোমা তৈরি করা যায় তাহলে অন্য কোনো দেশ আক্রমণ করতে সাহস পাবে না, যেটা পাকিস্তান করে ফেলেছে। এটা আমাদের নির্বুদ্ধিতায় তারা করে ফেলেছে, কিন্তু মানে আমরা সে সময় যদি যেটা করে ফেলতো আজকে পাকিস্তান কিনে আমাদের চিন্তার কারণ ছিল না। কিন্তু ইসরায়েল সেটা কিছুতেই করতে দেবে না। আয়াতুল্লাহর কি পরিণতি সাদ্দাম হোসেন? না, আয়াতুল্লাহর এখন ব্যাপারটা হচ্ছে যে ইসরায়েল তো বলছি তার কাছে এমন, দেখুন আমরা দেখেছি যে ইসলামিক রিপাবলিক গার্ডের যিনি প্রধান তাকেও মেরেছে, দেশের কমান্ডারকে মেরে দিয়েছে, তাকে যে রিপ্লেস করেছে তাকে মেরেছে, তাকে যে রিপ্লেস করেছে তাকেও মেরেছে। মানে ওদের কাছে যে গোয়েন্দা তত্ত্ব যে এত নিখুঁতভাবে আছে, কে কোন একটা দেখেন কোন ঘরে আছে সেটাও তাদের কাছে আছে, সেখানে তাদেরকে মিসাইল ছেড়ে মেরে দিয়েছে। সুতরাং আয়াতুল্লাহ আলী খামেইনি কোথায় আছে মেরে ফেলাটা খুব একটা ইসরায়েলের কাছে বা আমেরিকার গোয়েন্দাদের কাছে যথেষ্ট তথ্য আছে, তারা করতে পারে। কিন্তু ওরা চাইছে যে যদি অন্য দেশ মেরে দেয় তার ফলে হয় কি, যে দেশের মানুষের একটা জাগরণ হয় না। তাই আমেরিকা বা ইসরায়েল চাইছে রেজিম চেঞ্জের কথা বলছে, সেখানকার শাসন পরিবর্তন ঘটুক। এটা ইসরায়েলও চাইছে, আমেরিকাও পরোক্ষভাবে সেটাই বলতে চাইছে যে মানুষ জেগে উঠুক। ইরান ইসরায়েলের যুদ্ধে এর মাঝখানে হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিচ্ছে ইরান, কিন্তু এর ফলে ভারতের তেলের বাজারে কোনো প্রভাব পড়বে না, কারণ ইরানের উপরে সম্পূর্ণ নির্ভরশীল নয় ভারত। ক্যামেরা রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার।